সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ, জানালেন ডিএমপি। জানাবো কৌশলী জামাত এনসিপি প্রকাশ্যে অনীহা, ভেতরে প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো আবরার ফাহাদের দেখানো পথে রাজনীতি করছে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ, জানালেন ডিএমপি। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতা বলে 9 জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হল। কৌশলী জামাত এনসিপি প্রকাশ্যে অনীহা, ভেতরে প্রস্তুতি। গত মাসে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন, বিচার ও সংস্কারের সন্তোষজনক অগ্রগতি হলে আসন্ন রোজার আগে নির্বাচন হতে পারে। তারপর আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিএনপির প্রস্তাব, সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনে সরাসরি বিরোধিতা না করলেও জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচন নিয়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। দল দুটি নির্বাচনের আগে সংস্কার ও বিচারের উপর জোর দিয়েছে। জামাত অবশ্য মাঝে মাঝে দাবি তুলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের। অন্যদিকে এনসিপি তাদের দাবি, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না। এদিকে প্রকাশ্যে নির্বাচন নিয়ে অনীহা দেখালেও ভেতরে ভেতরে দল দুটি প্রস্তুতি নিতে শুরু করেছে। জামাতেরই মধ্যে বেশিরভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চলমান জুলাই পদযাত্রার উত্তরবঙ্গে বেশ কিছু আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। দীর্ঘদিন ধরে জামাত দাবি করে আসছে, প্রয়োজনীয় রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। গতকাল সোমবার জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। এই জন্যই বলছি, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এছাড়া গত শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই পরিস্থিতিতে কি ধরনের নির্বাচন হতে পারে? তিনি আরো বলেন, মৌলিক সংস্কার ছাড়া দেশে ভালো নির্বাচন সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, আর সেই পরিবেশ তৈরির জন্যই আমরা মৌলিক সংস্কারের দাবি জানাচ্ছি। যদিও একই দিন রংপুর বিভাগের 33টি স্থানীয় সংসদে বা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামাত। রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভা থেকে এই তালিকা ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তবে গত বছরের নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রার্থী ঘোষণার কাজ চালিয়ে যাচ্ছে দলটি। জামাতে ইসলামের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 আসনের মধ্যে 293টি প্রার্থী ঘোষণা করেছে। এর আগে চলতি বছরের 1 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহরের উভয় পার্কে আয়োজিত নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামাতের সমাবেশে 23টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর টাঙ্গাইলের 8টি, নেত্রকোনার 5টি এবং ময়মনসিংহ জেলার 11টি আসনের মধ্যে 10টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। গত 6 ফেব্রুয়ারি সিলেট মহানগর জামাতের অফিসের অঞ্চল ভিত্তিক এক বৈঠকে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের 19টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। 22 ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল বিভাগের 6 জেলার 21টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এর আগে ও পরে আরো কয়েক দফায় বিভিন্ন জেলার আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, তৃণমূলের মতামত ও সংসদীয় বোর্ডে আলোচনা করে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। এটি এখনো
প্রাথমিক নির্বাচন তফসিল ঘোষণার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া জামাতের নেতারা বলছেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে আসন্ন নির্বাচনে সব ইসলামী ভোট এক প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সংস্কারের দাবির পাশাপাশি জামাতের নির্বাচনের প্রস্তুতিকে সহজভাবে নিচ্ছে না বিএনপি। গত শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সংকটাপন্ন পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামাত। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন, আরেক দিকে আবার জোরে সোরে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। আমরা আপনার অতীতে জানি, একসময় আপনি স্বৈরাচারের অধীনে শেখ হাসিনার পথ অনুসরণ করে কোনো দ্বিধা ছাড়াই নির্বাচনে অংশ নিয়েছেন। জুলাই যাত্রায় এনসিপির নির্বাচন প্রস্তুতি। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে দেশব্যাপী পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। বেশ কয়েকটি জেলা ও ঘুরছেন এনসিপি নেতারা। পদযাত্রায় কিছু কিছু আসনে এনসিপি তাদের নির্বাচনে প্রার্থীর নামও ঘোষণা করেছে। পদযাত্রায় যে অঞ্চলগুলোতে নেতার উপস্থিতি বেশি দেখা যাচ্ছে এবং ওই আসনে এনসিপি হতে পারে বলে মনে হচ্ছে, সেখানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এই প্রার্থীর ঘোষণা পূর্ব পরিকল্পিত নয় বলে এনসিপির একটি সূত্র জানিয়েছে। এর মধ্যে রংপুরের পীরগাছা ও কাউনিয়া ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর ৪ আসনের দলটির সদস্য সচিব আক্তার হোসেন নাম ঘোষণা করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ২ আসনে দলটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের নাম ঘোষণা করেছেন তিনি। তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসনে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নাম ঘোষণা না করলেও তাকে নিয়ে স্লোগান দিয়েছেন নাহিদ ইসলাম, যা পরোক্ষভাবে প্রার্থী হিসেবে সার্জিস আলমের নাম ঘোষণা করা হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমকে বলেন, যেসব আসনে ঝামেলা নেই, একাধিক প্রার্থীও নেই, সাংগঠনিক পরিস্থিতি জোরালো, সেই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। আর এই যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছেন, সেখানে নাম প্রকাশ করা হচ্ছে না। যেসব আসনে নির্বাচন করতে পারে এনসিপি। এনসিপির একাধিক সূত্র বলছে, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনে নির্বাচন করতে পারেন। এছাড়া শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শর্মিন ভোলা ১, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা ১৭, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী চাঁদপুর ৫ ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসনে নির্বাচন করতে পারেন। আবরার ফাহাদের দেখানো পথে রাজনীতি করছে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দিল্লি না ঢাকা স্লোগান উঠেছিল আবরার ফাহাদ হত্যার প্রতিবাদী মিছিল থেকে। আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। নাহিদ বলেন, আবরার ফাহাদ আমাদের যে পথ দেখিয়ে গেছেন, এনসিপি সেই পথেই রাজনীতি করছে। তিনি বাংলাদেশপন্থী পথ, ভারতের আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ আমাদের দেখিয়ে গেছেন। সেই পথে জাতীয় নাগরিক পার্টির রাজনীতি করছে, সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় গত ১৬ বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সকল শহীদ ও নির্যাতিতদের ধারণ করি। দেশ করতে জুলাই পদযাত্রায় আমরা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেছি। সেই শহীদরা যে স্বপ্নের বাংলাদেশে দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশ রাজনীতির উত্থান তারা দেখতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। তিনি আরো বলেন, আবরার ফাহাদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। বুয়েটের হলে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল তিনি দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন, বাংলাদেশের সাথে ফেরি নদী চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল। বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলছিলেন বলে ভারতীয় তাবেদার সংগঠন ফেসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে তাকে হত্যা করে। আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। ২০১৯ সালে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আমরা দিন দিন আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম মাইলফলক। নাহিদ আরো বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়কের পরে ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যা অনেক বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে। আবরার ফাহাদের মৃত্যু এবং মৃত্যুর প্রতিবাদে আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতের আধিপত্য বিরোধী আন্দোলন নতুন করে শুরু হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।